Hello dear students, welcome to the way of solution. This is আরাবুল রহমান। আজ 13ই আগস্ট এবং গতদিন 12ই আগস্ট দুই দিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আজকের ভিডিওটিতে চর্চা করব। সো যারা পর্বটিতে যুক্ত হয়েছো সকলে পর্বটিতে লাইক করো, TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো সকলে, যারা এখনো ডাউনলোড করোনি TWS একাডেমি অ্যাপ বাংলা ভাষায় কেন্দ্র এবং রাজ্যের পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সবথেকে বেস্ট অ্যাপ, সবথেকে ভালো অ্যাপ, যেখানে আমরা তোমাদের বিভিন্ন ব্যাচের মাধ্যমে পড়িয়ে থাকি। তুমি যে কোনো কেন্দ্র এবং রাজ্যের পরীক্ষার প্রিপারেশন নিতে পারো আমাদের এই ব্যাচের মাধ্যমে। তো আজই যোগাযোগ করো TWS একাডেমির সাথে, আজই অ্যাডমিশন নাও আমাদের TWS একাডেমি অ্যাপে। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা এখনো ফলো করোনি, অবশ্যই কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে টেলিগ্রাম সব জায়গাতে আমাদেরকে ফলো করে নেবে। চলো আমরা আজকে শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। আন্তর্জাতিক যুব দিবস বা ইন্টারন্যাশনাল ইউথ ডে প্রতি বছর কোন তারিখে পালিত হয়? প্রথম প্রশ্নটাই অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, দিবস রিলেটেড প্রশ্ন। আন্তর্জাতিক যুব দিবস এটা প্রতি বছর পালন করা হয় 12ই আগস্ট, অর্থাৎ আগস্ট মাসের 12 তারিখে আমরা এটা পালন করছি এবং এটা ইউনাইটেড নেশনস পালন করে। ইউনাইটেড নেশনস উইল কমেমোরেট ইন্টারন্যাশনাল ইউথ ডে 2026 অন 12 আগস্ট। অ্যান্ড এছাড়াও আমরা ভারতে আরেকটা এরকম দিবস পালন করি যেটাকে বলা হয় জাতীয় যুব দিবস। অ্যান্ড জাতীয় যুব দিবস সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। জাতীয় যুব দিবসটা কার জন্মদিনে পালন করি আমরা? জাতীয় যুব দিবস পালন করা হয় স্বামী বিবেকানন্দের জন্মদিনে এবং সেটা হচ্ছে জানুয়ারি 12ই জানুয়ারি, হ্যাঁ কি না? এবারে দেখো, এই যে আগস্ট মাসের 12 তারিখে আমরা যা আন্তর্জাতিক যুব দিবস পালন করি, তাছাড়া 12ই আগস্ট ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে পালন করা হয়। ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে ইজ অ্যান ইন্টারন্যাশনাল ইভেন্ট সেলিব্রেটেড অ্যানুয়ালি অন আগস্ট 12। নেক্সট হচ্ছে কোশ্চেন্স 2। সামুদ্রিক শাসনের মানে মেরিটাইম গভর্নেন্স যেটা আছে সেটাকে ডিজিটাল রূপান্তর করতে বা তার ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করতে ভারত সম্প্রতি কোন পোর্টালটি চালু করেছে? আজকের যে পর্বটিতে যুক্ত হয়েছে, আজকের পর্বটি এসএসসির পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার নিয়ে আলোচনা করব। অলরেডি সেটার নাম ঘোষণা করা হয়েছে এবং 13ই আগস্ট অর্থাৎ আজকের দিনে প্রদান করা হবে সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার। অবভিয়াসলি সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো যারা এসএসসির পরীক্ষা দেবে এমন কোনো পরীক্ষার্থী থাকলে তারা কিন্তু তোমার কাছের বন্ধু বান্ধবের কাছেও আজকের পর্বটি শেয়ার করবে। হ্যাঁ, চলো। সামুদ্রিক শাসনের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করতে ভারত সরকার সম্প্রতিকালে ই সমুদ্র পোর্টাল চালু করেছে। ই সমুদ্র লঞ্চড অ্যাজ ইন্ডিয়া এক্সেলারেট ডিজিটাল ট্রান্সফরমেশন অফ মেরিটাইম গভর্নেন্স। দেখো, নাবিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণের জন্য ই সমুদ্রের সূচনা করা হয়েছে। মুম্বাইতে আয়োজিত নাবিকদের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণের জন্য এই ই সমুদ্রের সূচনা করা হলো সম্প্রতিকালে। তো মুম্বাইতে এটা করা হয়েছে এবং ভারতবর্ষের একজন মন্ত্রী আছেন যিনি বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, তিনি এই প্ল্যাটফর্মটির উদ্বোধন করেছেন। এই সম্মেলনের আয়োজন করেছিল সংশ্লিষ্ট মন্ত্রক, অর্থাৎ এই যে কেন্দ্রীয় পোর্ট, শিপ অ্যান্ড যে তোমার হচ্ছে জলপথ বা ওয়াটারওয়েজ যে মিনিস্ট্রি আছে তার দায়িত্বে আছেন সর্বানন্দ সোনোয়াল। অ্যান্ড সেই মন্ত্রিত্বের অধীনে ডাইরেক্টরেট জেনারেল অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন DGMA তারা কিন্তু এটা আয়োজন করেছিল। ই সমুদ্র আসলে কি? ই সমুদ্র হলো একটি একীভূত মানে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে তোমার ডিয়ার স্টুডেন্টস নাবিকদের সুরক্ষা দেওয়া হবে, নাবিকদের কল্যাণ এবং তাদের সেবা এবং তাদের বিভিন্ন তথ্যের সহজলভ্যতা, তথ্য স্বচ্ছতা এবং দ্রুতভাবে তথ্য আদান প্রদান করার জন্য ই সমুদ্র বলে পোর্টাল চালু করা হয়েছে। DGMA যারা অর্থাৎ ডাইরেক্টরেট জেনারেল অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের কিছু উল্লেখযোগ্য উদ্যোগ যেমন নাভিক 24/7 অ্যান্ড নাবিক ট্র্যাকিং ড্যাশবোর্ড, এছাড়া DCA, SWFS ইত্যাদি ইত্যাদি বিভিন্ন উল্লেখযোগ্য উদ্যোগ কিন্তু DGMA নিয়েছে। নেক্সট আমাদের কোশ্চেন 3 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস? 10ই আগস্ট 2026 তারিখে কোন দেশে শক্তিশালী ভূমিকম্পের খবর সামনে এসেছে? একটা বিধ্বংসী ভূমিকম্প হয়েছে। সঠিক উত্তর হচ্ছে সেটি কলম্বিয়াতে। দেখো, কলম্বিয়া ডিক্লেয়ার্স এমার্জেন্সি আফটার ম্যাগনিটিউড 7.4 আর্থকোয়েক। তাহলে কলম্বিয়াতে 7.4 ম্যাগনিটিউডের
একটা ভূমিকম্প এসেছে, যেটা একটা বিধ্বংসী ভূমিকম্প। 7.4 মানে খুব খুব ভয়ানক একটা ভূমিকম্প। এর আগে কয়েকদিন আগেই এই দক্ষিণ আমেরিকারই একটা দেশ, কলম্বিয়া দক্ষিণ আমেরিকার মধ্যে পড়ে, সেখানকারই একটি দেশ, যে দেশটির নাম ভেনেজুয়েলা, সেখানে এরকম একটা ভয়াবহ ভূমিকম্প এসেছিল। অ্যান্ড আমাদের ভারত সেখানে উদ্ধার কার্য চালানোর জন্য অপারেশন অমিস্তদাত লঞ্চ করেছিল, হ্যাঁ কি না? আচ্ছা, কলম্বিয়াতে সম্প্রতিকালে ভূমিকম্প হলো। এটা দক্ষিণ আমেরিকা বা ল্যাটিন আমেরিকান একটা কান্ট্রি। এর রাজধানী হচ্ছে বোগোতা এবং কলম্বিয়ার মুদ্রা কলম্বিয়ান পেসো। অলরাইট, নেক্সট প্রশ্ন এটি। ভারতের এশীয় সিংহের সংখ্যা বিগত এক দশকে, অর্থাৎ 2015 থেকে 2025-এর মধ্যে প্রায় 70% বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 70% বেড়েছে এশিয়াটিক লায়ন আমাদের ভারতবর্ষে। তাহলে কতটা হয়েছে বেড়ে, তার সংখ্যা কতই দাঁড়িয়েছে? সঠিক উত্তর হবে 891 এ দাঁড়িয়েছে। ইন্ডিয়াস এশিয়াটিক লায়ন পপুলেশন হ্যাজ গ্রোন মোর দ্যান 70% ওভার এ ডেকেড। এক দশকের মধ্যে 70%-এর বেশি কিন্তু বৃদ্ধি পেয়েছে আমাদের ভারতবর্ষের এশিয়াটিক লায়ন বা যে এশীয় সিংহ তার সংখ্যা। রাইজিং ফ্রম 523 ইন 2015 টু 891 in 2025. Environment Minister Bhupendra Yadav said on World Lion Day on Monday. ওয়ার্ল্ড লায়ন ডে প্রতি বছর পালন করা হয়, আমরা জানি সেটা হচ্ছে 10th of আগস্ট। প্রতি বছর 11ই আগস্ট, এই 10ই আগস্ট এটা পালন করা হয় বিশ্ব সিংহ দিবস। এবং সেই বিশ্ব সিংহ দিবসের আবহে আমাদের ভারতবর্ষের যিনি এনভায়রনমেন্ট মিনিস্টার আছেন, তিনি সম্প্রতিকালে ভূপেন্দ্র যাদব একটা পোস্টের মাধ্যমে, এক্স পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে ভারতের পপুলেশন, সিংহের পপুলেশন বেড়েছে 70%। কতটা বেড়েছে? 891 এ পরিণত হয়েছে। আগে ছিল 2015 সালে 523টা মতো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমরা জেনে রাখবে, সব থেকে বেশি পরিমাণে এশিয়াটিক লায়নের বৃদ্ধি হয়েছে অবভিয়াসলি গুজরাটের গির ন্যাশনাল পার্কে। গির ন্যাশনাল পার্ক, যেটা ডিয়ার স্টুডেন্টস এশিয়াটিক সিংহ সংরক্ষণের জন্যই বিখ্যাত, গুজরাটে আছে সেটি। পরবর্তী প্রজন্মের উপকূলীয় টহল জাহাজ শ্রুতি, যেটার নাম শ্রুতি, সেই শ্রুতির ইয়ার্ড 3037 সেটি লঞ্চিং কোথায় সম্পন্ন হয়েছে সম্প্রতিকালে? শ্রুতি বলে একটি উপকূলীয় টহল জাহাজ, যেটাকে ইয়ার্ড 3037 নাম্বার দেয়া হয়েছে, সেটি সম্প্রতি লঞ্চ করা হয়েছে কলকাতাতে। ইয়ার্ড 3037 শ্রুতি বলে এই যে জাহাজ, নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল, যেটাকে এনজিওপিভি বলা হচ্ছে সংক্ষেপে, বা বাংলায় বলতে গেলে পরবর্তী প্রজন্মের একটি উপকূলীয় টহল জাহাজ, ওয়াজ লঞ্চড অ্যাট গার্ডেনরি শিপইয়ার্ড লিমিটেড, জিআরএসি। হ্যাঁ, তো গার্ডেনরি শিপইয়ার্ড লিমিটেড কোথায় আছে? কলকাতা। অন 11 আগস্ট 2026 বাই দ্য মিসেস মনিকা সাধু ইন দ্য প্রেজেন্স অফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় সাধু। তো আমাদের ভারতবর্ষের যিনি ভাইস অ্যাডমিরাল আছেন সঞ্জয় সাধু, তার উপস্থিতিতে মনিকা সাধু বা শ্রীমতী মনিকা সাধু তিনি লঞ্চ করেছেন। এটা রিসেন্টলি কলকাতা থেকেই লঞ্চ করা হয়েছে, আর এটা তৈরি হয়েছে নিশ্চয়ই গার্ডেনরি শিপইয়ার্ড লিমিটেডে। নেক্সট কোশ্চেন 6। সম্প্রতি কাকে ভারতের নতুন উচ্চশিক্ষা সচিব বা হায়ার এডুকেশন সেক্রেটারি হিসাবে নিযুক্ত করা হয়েছে? চলো পরবর্তীতে সবাই একটা করে লাইক করে ফেলো। ভারতের উচ্চশিক্ষা সচিব হিসাবে নিযুক্ত হলেন সম্প্রতিকালে দীপ্তি গৌর মুখার্জি। দীপ্তি গৌর মুখার্জি নেমড হায়ার এডুকেশন সেক্রেটারি। নেক্সট কোশ্চেন। সম্প্রতি প্রধানমন্ত্রী কার আত্মজীবনী উন্মোচন করেন? ট্রিয়াম্ফ অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক, মাই লাইফ মাই স্ট্রাগল শিরোনামে। ট্রিয়াম্ফ অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক, মাই লাইফ মাই স্ট্রাগল শীর্ষক একটা আত্মজীবনীমূলক বই সম্প্রতি প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এটা কার আত্মজীবনী? সঠিক উত্তর রামনাথ কোবিন্দের আত্মজীবনী। ইনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের 14তম রাষ্ট্রপতি ছিলেন, ফরমার রাষ্ট্রপতি।
PM releases the autobiography of former President Sri Ramnath Kovind on 12 আগস্ট 12ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ করেছেন। টাইটেল অফ দ্য অটোবায়োগ্রাফি যেটা এখানে দেওয়া আছে ট্রিয়াম্ফ অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগল শীর্ষক আত্মজীবনী। পরীক্ষায় এটা থেকে প্রশ্ন থাকতে পারে। নেক্সট, সম্প্রতি ডক্টর শ্রীনিবাস কুমার তুম্মালা কোন মন্ত্রকের সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন রিসেন্টলি? ডক্টর শ্রীনিবাস কুমার তুম্মালা সম্প্রতিকালে ভারতের ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন। ডক্টর শ্রীনিবাস কুমার তুম্মালা অ্যাজিউমস চার্জ অ্যাজ সেক্রেটারি মিনিস্টার অফ আর্থ অ্যান্ড সায়েন্স। দ্য মিনিস্টার অফ আর্থ অ্যান্ড সায়েন্স ইজ ইন ইন্ডিয়া ইজ ডক্টর জিতেন্দ্র সিং। আমাদের ভারতবর্ষে যিনি ভূবিজ্ঞান মন্ত্রী তার নাম ডক্টর জিতেন্দ্র সিং, এবং তার মন্ত্রকের অধীনে যিনি সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন, সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন, তিনি হলেন ডক্টর শ্রীনিবাস কুমার। এরপরে চলো আমাদের কোশ্চেন্স 9। এই যে কোশ্চেন্স, এই কোশ্চেন্সের সাথে আমি অনেকগুলো ডিটেলস দেব। এগুলো এসএসসি এবং রেলের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসেই আসে। এসএসসি এমটিএস, এসএসসি জিডি এই টাইপের পরীক্ষা যারা দেবে, এবং আরআরবি যে পরীক্ষা যেগুলো হয় এনটিপিসি গ্রুপ ডি, সেখানে এখান থেকে প্রশ্ন আসবে। সঙ্গীত নাট্য একাডেমি খুব ইম্পর্টেন্ট। 2024-25 সালের সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার, যেটা সঙ্গীত, নাটক এবং নৃত্যের ক্ষেত্রে প্রদান করা হয়, সেই সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার এবং ফেলোশিপ কে প্রদান করবেন? এটা রাষ্ট্রপতি প্রদান করবেন। কবে? আজকে প্রদান করবেন, ঠিক আছে। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু টু কনফার সঙ্গীত নাট্য একাডেমি অ্যাওয়ার্ড 2024-2025। অলরেডি যারা প্রাপক তাদের নাম ঘোষণা করা হয়ে গেছে, আমি সেগুলো এক এক করে দেখাবো। ভারতের মহামান্য রাষ্ট্রপতি 2026 সালের 13ই আগস্ট বৃহস্পতিবার সকাল 11:30, হ্যাঁ, তখন নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক বিশেষ সম্মান প্রদান অনুষ্ঠানে 115 জন শিল্পীকে 2024-25 সালের জন্য সঙ্গীত নাট্য একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার প্রদান করবেন। চলো এটার একটু ব্যাকগ্রাউন্ড জেনে রাখো। 1952 সালে প্রথম সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার দেয়া হয়। যারা সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার পায়, একাডেমির যারা ফেলোশিপ পায় তাদেরকে 3 লক্ষ টাকা, এবং যারা তোমার হচ্ছে শুধু পুরস্কার পায়, একাডেমি পুরস্কার, সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার, তাদের 1 লক্ষ টাকার অর্থরাশি, পাশাপাশি একটা করে তাম্রপত্র, মানে একটা করে তামার মেডেল টাইপের দেওয়া হয়, এবং সাথে সাথে অঙ্গবস্ত্র তাদেরকে প্রদান করা হয়ে থাকে। এই হচ্ছে আমাদের ডিয়ার স্টুডেন্টস কি সঙ্গীত নাট্য একাডেমি। এইবারে দেখো ইন্টারেস্টিং বিষয়, এসএসসির পরীক্ষাতে আমাদের সঙ্গীত নাট্য একাডেমি কে কারা পেয়েছে এটা থেকে প্রশ্ন থাকবে। সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, সেই পুরস্কারটি 2024 সালের জন্য। আমি এখানে দুটো ক্যাটাগরি পড়াবো। দেখো সঙ্গীত নাট্য একাডেমির 3-4টে ক্যাটাগরি হয়, ঠিক আছে। একটা হচ্ছে নৃত্যের ক্ষেত্রে কে পেয়েছে, সঙ্গীতের ক্ষেত্রে কে পেয়েছে, নাটক বা থিয়েটারের ক্ষেত্রে কে পেয়েছে, লোকনৃত্য লোকসঙ্গীতের ক্ষেত্রে কে পেয়েছে, ইত্যাদি আছে। আমি শুধুমাত্র এখানে তোমাদের প্রোভাইড করব কি 2024 সালে কারা কারা নৃত্যের জন্য পেয়েছে, সঙ্গীতের জন্য কারা পেয়েছে, 2025 সালে কারা কারা নৃত্যের জন্য পেয়েছে, কারা কারা সঙ্গীতের জন্য পেয়েছে। তাহলে নৃত্য আর সঙ্গীতটা আমি তোমাদের এখানে দেব, বাকিগুলো আমার ব্যাচের স্টুডেন্টসদের আমি দেব। তো তোমার যদি অ্যাক্সেস করতে হয় তাহলে ব্যাচ আনলক করো, ঠিক আছে, সিম্পল যুক্তি। দেখো আর আমি সেখানে আরো ডিটেলসে তাদের পড়াবো, কে কোন ঘটনার সাথে যুক্ত, কে কিসের সাথে যুক্ত, এগুলো সেখানে ডিটেলসে পড়াবো। ইউটিউবে সেটা করানো সম্ভব নয়। দেখো মিউজিকের ক্ষেত্রে 12 জনকে দেয়া হয়েছে। অরুণ নাগেশ কসলকার, ইনি হিন্দুস্তানি কণ্ঠসঙ্গীতের সাথে যুক্ত বা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সাথে যুক্ত। আবার বলছি, আমার যারা ব্যাচের স্টুডেন্টস আছে তারা এর আরও ডিটেলস পাবে, কিভাবে কে কোন ঘরনার সাথে যুক্ত, কে কিসের সাথে যুক্ত, এগুলো আমি আমাদের জিডি বা এমটিএস এর ব্যাচে কিন্তু করাবো, ঠিক আছে। অরুণ নাগেশ কসলকার হিন্দুস্তানি কণ্ঠ সঙ্গীতের সাথে তিনি যুক্ত। নির্মাল্য দে, তিনি হিন্দুস্তানি একজন সঙ্গীত শিল্পী বা কণ্ঠসঙ্গীত, তিনি ধ্রুপদের সাথে যুক্ত। হিন্দুস্তানি সঙ্গীতের অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে তিনি ধ্রুপদ ক্ষেত্রের সাথে যুক্ত। ভারত ভূষণ গোস্বামী হিন্দুস্তানি যন্ত্র সঙ্গীত, মানে তিনি একজন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লেয়ার, সারেঙ্গি বাজান তিনি। সঞ্জয় মুখার্জি, তিনি তবলা বাজানোর জন্য বিখ্যাত। কৃষ্ণা বাগিস, ভারতীয় একজন সঙ্গীত শিল্পী বা কণ্ঠসঙ্গীত শিল্পী। এন বিজয় শিবা, একজন কণ্ঠসঙ্গীত শিল্পী। এন এস কৃষ্ণান, কর্ণাটকী যন্ত্রসঙ্গীত, কর্ণাটকে একটা সঙ্গীত মানে বিশেষ ধরনের সঙ্গীত বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় যেটাকে মর্চিং বলা হয়। এটা রাজস্থানেও ব্যবহার করা হয়, জেনে রাখবে। রাজস্থানেই অ্যাকচুয়ালি উৎপত্তি লাভ করেছে মর্চিংটা, এবং সেই মর্চিং এর বাজানোর জন্য
এস কৃষ্ণানকে দেয়া হয়েছে সম্প্রতি সঙ্গীত নাট্য একাডেমি, মানে তার নাম ঘোষণা হয়েছে। কোমন্ডরি শেষাদ্রি তিনি বেহালা বাজানোর জন্য পেতে চলেছেন। রাকেশ চৌরাশিয়া বাঁশি বাদ্যযন্ত্রের বাদক, তিনি সঙ্গীত নাট্য একাডেমি পেতে চলেছেন। এনার নাম থেকে অনেক প্রশ্ন আসে পরীক্ষায়। প্রভাতী মুখার্জি সুগম সঙ্গীতের জন্য তিনি, ডিয়ার স্টুডেন্টস, সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার তার নাম ঘোষণা করা হয়েছে। আনন্দ ভাটে অভঙ্গ বাজানোর জন্য, অভঙ্গ একটা ডিয়ার স্টুডেন্টস বিশেষ ধরনের সঙ্গীতের একটা ভাগ আমরা বলতে পারি, ঠিক আছে। সমন্দর খান মাঙ্গানিয়ার, ইনি সঙ্গীতের অনন্য প্রধান ঐতিহ্য মান্ডোর জন্য কিন্তু বিখ্যাত। মান্ডো হচ্ছে, এটাও একটা সঙ্গীতের কিন্তু ভাগ, যেটা রাজস্থান অঞ্চলে খুব বিখ্যাত, মান্ডো সঙ্গীত। তাহলে এই হচ্ছে কয়েকজন ব্যক্তি যারা 2024 সালের জন্য পেতে চলেছেন সঙ্গীত নাট্য একাডেমি। কিসে? সঙ্গীতের ক্ষেত্রে। এবারে দেখো নৃত্যের ক্ষেত্রে, ফিল্ড অফ ড্যান্স, ড্যান্সের ক্ষেত্রে 2024-এ কারা কারা পাবে? রাজেশ্বরী সাইনাথ ভারতনাট্যমের জন্য, বিপুল চন্দ্র দাস কত্থক নৃত্যের জন্য, রাজকুমারী থাম্বলসানা দেবী মণিপুরী নৃত্যের জন্য। প্রশ্ন দিতে পারে যে সম্প্রতি সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার প্রাপক বিপুল চন্দ্র দাস কোন নৃত্যের সাথে যুক্ত, থাকতেই পারে প্রশ্ন, এই টাইপের প্রশ্ন পাবে পরীক্ষায়। রাজেশ্বরী তাহলে বিপুল চন্দ্র দাস কত্থকের সাথে, রাজকুমারী থাম্বলসানা দেবী মণিপুরীর সাথে, বীণা মূর্তি বিজয়ী যিনি কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত। এরপরে হচ্ছে ডিয়ার স্টুডেন্টস বিচিত্রানন্দ সোয়াইন ওড়িশি নৃত্যের জন্য, প্রেমা ওঝা বরবায়ন সাত্রিয়া নৃত্যের জন্য, শ্রীদেবী রাজন মোহিনীঅট্টমের জন্য, নৃপেন সাহিস ছৌ নৃত্যের জন্য পেতে চলেছেন সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার। এছাড়া শশীধরন নায়ার সৃজনশীল ও পরীক্ষামূলক নৃত্যের জন্য, কলামণ্ডলম উন্নি কৃষ্ণান কথাকলি নৃত্যের জন্য, কথাকলি নৃত্যে সঙ্গীতের জন্য, কথাকলি নৃত্যে তিনি সঙ্গীত গাওয়ার জন্য কিন্তু পেতে চলেছেন। এছাড়া নৃত্যে সঙ্গীতের জন্য কুমার সূর্য নারায়ণকেও দেওয়া হচ্ছে ডিয়ার স্টুডেন্টস সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার। তাহলে এরা 2024-এর জন্য পাবে। এবারে দেখো 2025-এ কারা, বা 25 সালের জন্য কাদেরকে দেয়া হতে পারে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার, সেটা 2025 সালে আবার মিউজিকের ক্ষেত্রে 12 জনকেই দেওয়া হবে। কারা কারা পাবে? কৃষ্ণমোহন পাঠক হিন্দুস্তানি কণ্ঠসঙ্গীতে ধ্রুপদের জন্য পাবে, সুরেশ গন্ধর্ব হিন্দুস্তানি কণ্ঠসঙ্গীতের জন্য, শৈলেশ ভগবত সানাই বাজানোর জন্য, জ্যোতি গণপতি হেগড়ে রুদ্র বীণা সাথে তিনি যুক্ত, পান্তলা রমা ভারতীয় কণ্ঠসঙ্গীতের সাথে যুক্ত, মানে সঙ্গীত শিল্পী, কণ্ঠসঙ্গীত মানে যে গায়ক হয় আর কি, হ্যাঁ। পাপনাশন অশোক রমণী তিনি কর্ণাটকী সঙ্গীত গাওয়ার জন্য পেতে চলেছেন। ত্রিফুনিথুরা এন রাধাকৃষ্ণন কর্ণাটকী সঙ্গীতে ঘটম বাদ্যযন্ত্র তিনি বাজান। অনুর আর অনন্ত কৃষ্ণ শর্মা কর্ণাটকী সঙ্গীতে মৃদঙ্গম বাজান তিনি। ডি শ্রীনিবাসন কর্ণাটকী সঙ্গীতে বীণা বাজানোর জন্য তার নাম বিখ্যাত, এবং এরা পেতে চলেছেন সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার। যুগান্তর সিঁদুর সুগম সঙ্গীত, সচ্চিদানন্দ দাস মার্দোল মার্দোলের জন্য, এবং সীমা অনিল সেহগাল সুগম সঙ্গীতের জন্য পেতে চলেছেন সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার। 12 জন 2025-এর জন্য এরা পাবে। ওকে, আর আগের যে দুটো দেখালাম এটা হচ্ছে 2024-এর জন্য, এটা ড্যান্সের ক্ষেত্রে মানে নৃত্যর ক্ষেত্রে। আচ্ছা, আর এটা হচ্ছে 2024 সালে সঙ্গীতের ক্ষেত্রে হলো 2024 সঙ্গীত, 2024 নৃত্য, 2025 সালের সঙ্গীত। এরপরে চলে আসো 2025 সালের নৃত্য। 2025 সালে নৃত্য ক্ষেত্রের জন্য কারা কারা পেতে চলেছেন, এখানেও 12 জনের নাম। কারা? রোজা কান্নান তিনি ভারতনাট্যম নৃত্যের জন্য সঙ্গীত নাট্য একাডেমি পাবেন। নেক্সট কৃষ্ণমোহন মিশ্র মহারাজ, বাসরস্বতী মিশ্র, এছাড়া রামমোহন মহারাজ, এই 3 জন কত্থক নৃত্যের সাথে যুক্ত এবং তারাও পেতে চলেছেন সঙ্গীত নাট্য একাডেমি। কলামণ্ডলম কৃষ্ণকুমারী কথাকলির জন্য, ইরেংবাম নেলিনী দেবী মণিপুরীর জন্য, সীতা নাগজ্যোতি ও পি নাগজ্যোতি কুচিপুড়ি নৃত্যের জন্য যৌথভাবে তারা পেতে চলেছেন সঙ্গীত নাট্য একাডেমি। মল্লিকা কন্দলি সাত্রিয়া, গিরিজা চন্দ্রন মোহিনীঅট্টমের সাথে যুক্ত, পাগুলু জেনা ছৌ নৃত্যের জন্য, এটা ময়ূরভঞ্জ ছৌ মানে ওড়িশার যে ছৌ নৃত্য সেটার জন্য তিনি পাবেন। কানিয়া হরিপ্রসাদ নৃত্যে সঙ্গীতের জন্য, ভারতনাট্যম নৃত্যে সঙ্গীতের জন্য কানিয়া হরিপ্রসাদ। ভাস্কর জ্যোতি ওঝা
শাস্ত্রীয় নৃত্যে সঙ্গীতের জন্য তারা পাবেন সঙ্গীত নাট্য একাডেমি। এছাড়া এস কুমার নৃত্যে অনন্য প্রধান ঐতিহ্য ও নৃত্যনাট্য ভাগবত মেলার জন্য তিনি পেতে চলেছেন সঙ্গীত নাট্য একাডেমি। তাহলে এই হচ্ছে সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার পাবেন। এটা এসএসসির পরীক্ষা, সিএইচএসএল, সিজিএল, এসএসসি জিডি, এমটিএস, আরপিএফ, এসআই, এনটিপিসি, মানে সেন্ট্রালের যাবতীয় যত এক্সাম হয় সেখানে এখান থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়াও আমাদের ডব্লিউবিসিএস এবং পিএসসি লেভেলের এক্সামে কোশ্চেন্স থাকবে বিভিন্ন নৃত্যশিল্পীর নাম থেকে, সেগুলো বাছাই করে করে তোমাদের কিছু পড়তে হবে। কিছু পশ্চিমবঙ্গ ওরিয়েন্টেড যদি কোনো নাম থাকে সেগুলো তোমরা এখানে পড়তে পারো, বুঝেছো? গুরুত্বপূর্ণ নাম তোমাদের এখানে কিন্তু পড়তে হবে। যেমন এই প্রভাতী মুখার্জি খুব ইম্পর্টেন্ট, কিসের জন্য পেয়েছে? হ্যাঁ, সঞ্জয় মুখার্জি কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? এই যেহেতু বাঙালি নাম এগুলো, তো এইগুলো থেকে প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড এক্সামে। আচ্ছা, যারা সেন্ট্রালের এক্সাম দেবে তাদেরকে তোমরা এটা শেয়ার করতে পারো, অ্যান্ড খুব এফেক্টিভ হবে এটা আশা করব তোমাদের। চলো, এরপরে আমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্সই শুধু আমরা করব, জিকে প্রশ্ন আজকে প্র্যাকটিস করা হবে না। একটু বলে রাখি, সম্প্রতি আমাদের লোকসভাতে, চলো এটা কিন্তু আলাদা কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ, সম্প্রতি আমাদের লোকসভাতে দুটো বিল পাস হয়েছে। আমি সেই দুটো বিল নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। হ্যাঁ, প্রথমে চলে আসো, লোকসভায় পাস হয় একটা বিল যেটাকে বলা হচ্ছে ট্রাইব্যুনাল সংস্কার বিল। এটা 2026 সালের 11ই আগস্ট রাজ্যসভায় আইনটি অনুমোদিত হওয়ার পরে সংসদ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 সম্প্রতিকালে পাস হয়েছে। এই আইনটি অভিন্ন ট্রাইব্যুনাল ব্যবস্থা প্রতিষ্ঠা করে এবং নিয়োগ ও পরিচালনাকে সুসংহত করার জন্য একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠন করে। বিলটির প্রধান বৈশিষ্ট্যসমূহ: জাতীয় ট্রাইব্যুনাল কমিশন বা এনটিসি বিভিন্ন ট্রাইব্যুনালের নিয়োগ, ব্যবস্থাপনা, কর্মক্ষমতা পর্যালোচনা এবং অভিযোগ নিষ্পত্তির জন্য নয়াদিল্লিতে সদর দপ্তর সহ একটি স্বাধীন তত্ত্বাবধায়ক সংস্থা তৈরি হতে চলেছে। মানে নতুন একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন, যেটা সদর দপ্তর নয়াদিল্লিতে সেটা তৈরি হবে, যার কাজ হচ্ছে কি নিয়োগ, ব্যবস্থাপনা, কর্মক্ষমতা পর্যালোচনা এবং অভিযোগ নিষ্পত্তি। আচ্ছা, নেতৃত্ব এবং গঠন: ন্যাশনাল ট্রাইব্যুনাল কমিশন বা এনটিসির প্রধান হবেন সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি, হাইকোর্টের একজন প্রাক্তন প্রধান বিচারপতি এবং তার পাশাপাশি থাকবেন 2 জন বিচার বিভাগীয় সদস্য, 2 জন কারিগরি সদস্য। নির্ধারিত কার্যকাল: চেয়ারম্যান ও সদস্যদের কার্যকাল 5 বছরের জন্য থাকবে, অথবা চেয়ারম্যানের ক্ষেত্রে 70 বছর এবং সদস্যদের ক্ষেত্রে 67 বছর বয়স সীমা পর্যন্ত, যেটি আগে ঘটবে সেই পর্যন্ত পদে তারা অধিষ্ঠিত থাকতে পারবেন। এটা হচ্ছে নতুন একটা আমাদের বিল, সম্প্রতি লোকসভায় পাশ হলো, সংসদীয় ট্রাইব্যুনাল সংস্কার বিল। এছাড়াও সংসদে আরেকটা বিল এসেছে, দ্য ট্যাক্সেশন অ্যান্ড আদার ল অ্যামেন্ডমেন্ট বিল 2026, কর ও অন্যান্য বিভিন্ন আইন সংশোধন বিল সম্প্রতিকালে আনা হয়েছে। গত 6ই আগস্ট লোকসভায় বিলটি পাশ হওয়ার পর 10ই আগস্ট 2026-এ রাজ্যসভায় এই বিলটি, অর্থ বিল এটা একটা, তো অর্থ বিল রাজ্যসভায় যায় এবং রাজ্যসভা সেটা লোকসভায় ফেরত পাঠায়। এর মাধ্যমে বিলটি পাশ হয়েছে সম্প্রতিকালে, সংসদীয় প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে গেছে। এবার গুরুত্বপূর্ণ জিনিস জেনে রাখবে, এই দুটো বিল থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, কবে কোন বিল পাস হচ্ছে এটা একটু মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ এগুলি। চলো, TWS একাডেমি অ্যাপে বর্তমানে এই সমস্ত ব্যাচগুলো চলছে। তোমরা একবার TWS একাডেমি অ্যাপ যারা ডাউনলোড করে রেখেছো, ব্যাচে অ্যাডমিশন যারা এখনও নাওনি, চেষ্টা করো ব্যাচে অ্যাডমিশন নেওয়া, সেখানে আমরা ডিটেলস আলোচনা করব। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ এবং SSC GD MTS ব্যাচ, সেখানে কিন্তু আমরা ডিটেলসে ক্লাস করাচ্ছি। WEP KP ফাউন্ডেশন ব্যাচের WEP ওরিয়েন্টেড ক্লাস হচ্ছে, মানে যে পরীক্ষায় যেমন সিলেবাস থাকে সেই পরীক্ষায় আমরা ঠিক তেমনভাবেই কিন্তু পড়িয়ে থাকি। SSC GDর ক্ষেত্রে এবং কম্বাইন্ড ফাউন্ডেশন, যেহেতু সেখানে SSCর স্টুডেন্টসও আমাদের থাকবে, তাই আমরা সেখানে কিন্তু ডিটেলস করাবো সমস্ত। এই যে সঙ্গীত নাট্য একাডেমির ব্যাপারগুলো পুরো ডিটেলসে সেখানে পড়বো, কে কোন ঘটনার সাথে যুক্ত, কে কোন নৃত্যশিল্পীর সাথে যুক্ত, কে কোন পুরস্কার প্রিভিয়াসে আরও পেয়েছেন, তাদের আত্মজীবনী যদি থাকে তাদের সম্পর্কে যাবতীয় ডিটেলস সেগুলো আমরা আলোচনা করব। তো অবশ্যই অ্যাডমিশন নিয়ে ফেলো সকলে SSC GD MTS যারা পরীক্ষা দেবে সেখানে। চলো, আমরা শেষ করছি আজকের পর্বটি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আর জিকে প্রশ্ন প্র্যাকটিস করা হবে না, অনেক তথ্য আলোচনা করেছি, অ্যান্ড আজকে একটু কন্টেন্ট বানাতে অনেক কষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট, প্রচুর পরিমাণে তোমাদের পিছনে আজকে খাটতে হয়েছে। ভালো থাকবে সবাই। হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখা হবে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।